আজকে সংকল্পপত্র প্রকাশের পর যখন অমিত শাহের কাছে প্রশ্ন যায় যে মুখ্যমন্ত্রী মুখ কে হবেন, তখন অমিত শাহ বলেন পশ্চিমবঙ্গে সুশাসন চাই, কোন সুযোগ্য বাঙালি ব্যক্তি মুখ্যমন্ত্রী হবেন। দিল্লি থেকে সরকার চললেও ভালো, কিন্তু বাংলাদেশ থেকে সরকার চলবে এরকম সরকার চাই না। लंबी प्रक्रिया हुई है। ऑटो वाले, मत्स्य पालन करने वाले, किसान, बेरोजगार युवा, पीड़ित महिला है, बुद्धिजीवी, कलाकार, ये सैकड़ों सेगमेंट के साथ बंगाल में चर्चा कर बंगाल के हमारे मैनिफेस्टो कमेटी के अध्यक्ष के नेतृत्व में ये मैनिफेस्टो बना है। अब दीदी ये बहुत हो गया, ऊपर नीचे, ऊपर दिल्ली से अब नहीं होगा। यहां सुशासन चाहिए। और मैंने पहले ही स्पष्ट कर दिया कि बंगाल में पैदा हुआ व्यक्ति, बंगाली भाषी व्यक्ति, बंगाल का नागरिक, सक्षम व्यक्ति ही बंगाल का मुख्यमंत्री बनेगा। और दीदी को मालूम नहीं है, अच्छा है दिल्ली से चलता, हम तो चलाएंगे नहीं दिल्ली से, मगर दिल्ली से चले तो अच्छा है, बांग्लादेश से चले ऐसी सरकार नहीं आनी चाहिए। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন? 294 কেন্দ্রে তিনিই প্রার্থী, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তৃণমূলকে ভোট দিলে আমি সরকার গঠন করব, আমি মুখ। দেখুন, তৃণমূলকে ভোট দিলে আমি সরকার গঠন করব। আবার মনে রাখবেন কে প্রার্থী ভুলে যান, 294টা কেন্দ্রে প্রার্থী আমি। এবং আমার মুখের দিকে তাকিয়ে যদি সব প্রজেক্ট চালাতে চান, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে সব, তাহলে মনে রাখবেন বিজেপির মিথ্যে কথায় ভুলবেন না, ওটা একটা জুমলা পার্টি, মিথ্যেবাদী পার্টি, মিথ্যের ডুমুর ফল, মিথ্যের ছলনা। ওটা একটা বিচুটি পাতা, ওটা একটা বাবলা কাটার গাছ। আমে খাওয়া আম গাছ খাবেন, আম পেয়ারা খাবেন না বাবলা কাটার গাছ খাবেন? আপনারা অনেক সাপ দেখেছেন, একদিকে সুন্দরবন, বিজেপি দুমুখো সাপ, নির্বাচনের সময় একটা ছবল দেয় মিথ্যে কথার বুলি, আর ইলেকশনের পর আর একটা ছবল দেয়, ওটা হয়ে যায় মিথ্যের ঝুলি। রবীন্দ্রনাথ বাবু, দেখুন, প্রথমে আমি বলি যে মুখ্যমন্ত্রী যে আগের অনুপ্রবেশ ইস্যুতে বললেন, আমি তার সঙ্গে বা তার আগে অমিত শাহজি বললেন, এই দুটোকে ধরলে প্রথম কথাই বলতে হয় 2021-এর অক্টোবরে পরিষ্কারভাবে 15 কিলোমিটার থেকে বাড়িয়ে 50 কিলোমিটার বিএসএফের হাতে দিয়ে দেওয়া হয়েছিল। তখন কে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন দেশে? অমিত শাহজি ছিলেন। তাহলে তিনি আজকে তার হাতে কি পাওয়ার দেওয়া হয়েছে? বিএসএফের হাতে পাওয়ার দিয়েছে সিজার, অ্যারেস্ট, ডিটেন এবং যে কোনো ডকুমেন্টস নিয়ে নেওয়া। তাহলে 50 কিলোমিটার, আপনি ধরুন নদিয়া থেকে 50 কিলোমিটার মানে কলকাতা চলে আসে, সাউথ 24 পরগনা থেকে কলকাতা চলে আসে। এই এতখানি জায়গা বিএসএফের হাতে ছিল। কি করেছে বিএসএফ? কার হাতে ছিল বিএসএফ? এগুলো না, এই কথাগুলো অনুপ্রবেশ 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 শুনছি বারবার করে না, এই কথাগুলো বলা দরকার যে অনুপ্রবেশটা হলো কি করে। বিএসএফ তারা তো, তাদেরও তো একটা ইন্টেলিজেন্স নেটওয়ার্ক আছে, বর্ডার ফাঁকা থাকলে চলবে? তাদের হাতে কোথায় ছিল তখন? তারা সিজার করতে পারেনি কেন? তারা ডকুমেন্ট অ্যারেস্ট করেনি কেন? ডিটেন করেনি কেন? কিছু আসল ব্যাপার হচ্ছে, আমি অনেকক্ষণ পরে বলছি, আমাকে একটু বলতে দাও তারপরে। সুতরাং এই জায়গাটা কিন্তু মাথায় রাখার দরকার। অনুপ্রবেশ ইস্যুতে মুখ্যমন্ত্রী যা বললেন তার সঙ্গে আমি এই কথাটা আরো যুক্ত করতে চাই যে 50 কিলোমিটার পর্যন্ত তাদের হাতে ছিল। এইবার দ্বিতীয় যে প্রশ্নটা, যে মুখের কথা, মুখ্যমন্ত্রী বাঙালি মুখ্যমন্ত্রী, মুখ তো ভীষণ ইম্পর্ট্যান্ট। কেন বিজেপি একটা মুখ তুলে ধরতে পারছে না? মুখ আর বাঙালি হবে, এইটা আমাদের। আরে একটা বিশ্বাসযোগ্যতা আসে একটা মুখ দেখে। আমি একটা বাঙালি তো 294টা কেন্দ্রের মধ্যে হয়তো 15-20টা বাদ দিয়ে বিজেপি বা 177টা জিতবো বলেছে, তার মধ্যে 120টা কেন্দ্রে হয়তো বাঙালি আছে। কিন্তু সব বাঙালিকে কি মানুষ চাইবে যে তিনি বিজেপি বা আমাদের মুখ্যমন্ত্রী হন? তো চাইবে না তো। তাহলে এই মুখটা আমাদের কাছে ইম্পর্টেন্ট। আর মুখ যখন দেখাতে না পারে কোনো দল,
তখন কিন্তু সে একটা ডেফিনিট ডিসঅ্যাডভান্টেজে চলে যায়। এইটা মাথায় রাখতেই হবে। মুখ্যমন্ত্রী যখন ডেটে বলেন 294টা আসনে আমি প্রার্থী, তখন তার যা ইম্প্যাক্ট পড়ে। আর যখন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন না আমরা বাঙালি প্রধানমন্ত্রী, আরে পশ্চিমবঙ্গে বাঙালি ছাড়া কি বিহারি প্রধানমন্ত্রী আমরা নেব, এই মুখ্যমন্ত্রী নেব? বিহারি মুখ্যমন্ত্রী তো হবে না, হবে তো বাঙালি মুখ্যমন্ত্রী। তার মুখটা কি, তার সেই মুখটা তোমাকে দেখাতে হবে। তার গোটা ক্রেডিবিলিটি একটা মুখের উপর ডিপেন্ড করে। তাহলে কি বলবার ক্ষেত্রে এমন কোনো মুখ তুলে ধরতে চাইছে না যেটা তুলে ধরলে ক্রেডিবিলিটি, বিশ্বাসযোগ্যতার অভাব হয়ে পড়বে। এবং সেই বিশ্বাসযোগ্যতার অভাবের জায়গায় স্বরাষ্ট্রমন্ত্রী যেতে চাইছেন না, কারণ বিরোধীরা সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়ে বলবে এর কোনো বিশ্বাসযোগ্যতা নেই, এ তো কাল এইখানে ছিল আজ এখানে আছে। এই জায়গাটায় উনি যেতে চাইছেন না। সুতরাং মুখটা কি সেটা আমরা না জেনে যখন মানুষ কিন্তু ভোটও দিতে খুব সংশয়াচ্ছন্ন হয়, এই জায়গায় তৃণমূল ওনার যে বক্তব্য, সেই বক্তব্যে উনি মানে মাননীয় অধ্যাপক ওনার এটা বোঝা উচিত যে গণতান্ত্রিক ব্যবস্থায় আগের থেকে মুখ নির্ভর লড়াইয়ে হচ্ছে যারা যারা নির্বাচনে জিতে আসেন তাদের ক্রেডিবিলিটি নিয়ে প্রশ্ন উঠে যায়। এখানে নিয়মই হচ্ছে যারা বিভিন্ন কেন্দ্রে জিতে আসবেন তারা তাদের দলনেতা এবং মুখ ঠিক করে নেবেন, এবং সেটা একটা গণতান্ত্রিক প্রক্রিয়া। আগে থেকেই মাথায় চাপিয়ে দেওয়া হয় সেই সমস্ত দলে যেখানে পরিবারতন্ত্রই প্রধান, পরিবারতন্ত্রের উপর নির্ভর করেই সব কিছু হয়। ফলে তৃণমূল কংগ্রেসে আগে থেকে ঠিক হয়ে যায় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পর হচ্ছে কে তার দলের রাজ ধরবেন, কংগ্রেসে ঠিক হয়ে যায়। ভারতীয় জনতা পার্টিতে এটা হয় না। উনি কি জানতেন কে আমাদের ন্যাশনাল প্রেসিডেন্ট হবেন? আগে জানা ছিল না ওনার। ফলে ওনাকে এটা স্পষ্ট করে বুঝতে হবে প্রত্যেকটা দল একই নীতি অনুসরণ করে চলে না, আমাদের কাছে দলই গুরুত্বপূর্ণ। মুখের কথায় মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সব জায়গায় আমার দলের প্রতীক ইম্পর্টেন্ট, আর সব জায়গায় নিজের মুখ প্রচার করছেন। কিন্তু আপনি লক্ষ্য করে দেখবেন ভারতীয় জনতা পার্টির কাছে পদ্ম ফুলই হচ্ছে প্রতীক, এটাই প্রধান। কিষাণের প্রতিক্রিয়া নিতে হবে। হ্যাঁ, না, এখন ব্যাপারটা হচ্ছে বিজেপির নেতারা বিশেষ করে অমিত শাহ এসে কাঁথাটাকে এমন ভাবে ছিঁড়েছে যে শঙ্কু হাজার চেষ্টা করে ওটা রেপু হবে। এটা সবই মানে মুখোশকে বেরিয়ে গেছে যে আজকে বাংলার আজকে ভারতের শঙ্কু শঙ্কু প্লিজ সিরিয়াস ডিসকাশন। শঙ্কু তোমার সময় কিষাণ বলেন, একটু বলতে দিতে হবে, দাঁড়াও তুমি ছেড়ে দাও। এখন বিষয়টা হচ্ছে বাংলার আজ অব্দি 1947-এর পর প্রথম 51 সালের নির্বাচনের পর আজ অব্দি যারা বাংলার মুখ্যমন্ত্রী হয়েছে মসনদে বসেছেন তারা কি বাংলাদেশি ছিলেন? তারা কি বাংলাদেশের কথায় রাজ্য চালাতে? এটা তো আপামর বাংলাতে আজ অব্দি কংগ্রেস থেকে সিপিএম থেকে আজ তৃণমূল কংগ্রেস সব সরকারের প্রধানকে অপমান করা হচ্ছে। যারা আদানির কথাতে সরকার চালায়, যারা আদানির কথাতে সরকার চালায়, যারা আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্পের কথায় উঠে বসে আমেরিকার কথাতে যারা যুদ্ধবিরতি ঘোষণা করে, যারা দেশ বিক্রি করে, তারা বলছে এত বড় বড় কথা। আজকে এদের মুখের কোনো কথা বাঙালি বিশ্বাস করে না। এদের কথাতে প্রমাণ হয়েছে ট্রাম্পের কথাতে উঠে বসে। ট্রাম্প বলেছিল যুদ্ধবিরতি করে, যুদ্ধবিরতি ঘোষণা করেছিল। আমেরিকার দালাল আদানি আম্বানির দালালদের বাংলার মাটিতে ঠাঁই নেই। অমিত শাহ কার কথায় চলে? এত ফুটানি কার কথায়? আজকে ওনারা জবাব দিন। আজকে আমার নেতা পরিষ্কার বাঙালিকে শুধু বাংলার শব্দ প্রয়োগে আমরা একটু সচেতন হই। একটু বলতে দাও। প্রাইম চ্যানেলে কাঁথা নিয়ে আলোচনা। আচ্ছা ঠিক আছে, কাঁথা নিয়ে আলোচনা করলে কম্বল নিয়ে আলোচনা করবে নাকি? নির্দিষ্টভাবে মাথায় রাখতে হবে যে এমন একজন ভদ্রলোক আলোচনা করছেন যিনি যার নামে অনেক কিছু ব্যাপার ট্যাপার আছে, আমরা সেখানে এটা নিয়ে কথা বলতে চাইছি না। আজকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি অনুপ্রবেশকারীর কথা বলছেন ভোটের আগে দাঁড়িয়ে, 21 সালের আগে ভোটের আগে দাঁড়িয়ে অনুপ্রবেশকারীর কথা বলেছিলেন, এবং সারা ভারতবর্ষ জুড়ে একটা ন্যারেটিভ তৈরি করেছিল। অল ইন্ডিয়া শোতেও আমরা হিন্দি ভাষা বা ইংরেজি ভাষাতে শুনতে পাচ্ছি পশ্চিমবাংলার ভোটারই নাকি বাংলাদেশি। এই রকম কথাবার্তাগুলো বিজেপির নিজস্ব যে চ্যানেলগুলো আছে সেগুলোতে চালানোর চেষ্টা হয়েছে। অনুপ্রবেশকারী একটা অনুপ্রবেশকারীকে ছাড়তে পেরেছে, একটা অনুপ্রবেশকারী আছে, বাদ দেওয়া তালিকাতে একটা অনুপ্রবেশকারী আছে, অতগুলো লোককে বাইরে রেখে ভোট করছে। মজা পেয়েছে, মজা পেয়েছে এগুলো, মজা পেয়েছে। আমি কিন্তু বলবো আমি
খুব পরিষ্কার কোথায় আপনার 26,000 চোখে চাকরি পায় না। লুট, 26,000 চাকরি লুট, আরজি করে বিচার না হওয়া, এবং সবশেষে সুদীপ্ত সেনের চিটফান্ডের সুদীপ্ত সেনের ছাড়, সব মিলিয়ে বোঝা যাচ্ছে এদের দুর্পক্ষের বিশ্বাসযোগ্যতা নেই। আমি খুব স্পষ্টভাবে বলছি যে বিশ্বাসযোগ্যতা যদি আনতে হয় তাহলে একটা ক্রেডিবল, একটা কম্প্যাক্ট ফোর্সকে আনা দরকার, যারা মানুষের জন্য কাজ করবে। এই সুবিচার এই পরিস্থিতি আনার জন্য, রাজনৈতিক পরিস্থিতি তৈরি করার জন্য এই লড়াইটা আমরা লড়ছি। এইখানে খুব স্পষ্টভাবে 91 লক্ষ মানুষকে ভোটার তালিকার বাইরে রেখে বৈধতা থাকে। আজকে আর 9 দিন বাদে 23 তারিখ নির্বাচন, 13 দিন বাদে নির্বাচন। আপনার কাছে ভোটার লিস্ট আছে, ওয়েবসাইট, আপনার কাছে কম্পিউটার আছে, চালান তো। ওয়েবসাইটে লোড করতে পারছেন আপনি ভোটার লিস্ট? নেই কেন? একটা ইনকম্পিটেন্ট নির্বাচন কমিশন এসছে। আমরা গতকাল যখন গেলাম তখন চেপে ধরেছে, একটা প্রশ্নের উত্তর দিতে পারেনি কমরেড সুনীল গ্রাহী, কমরেড করণ মজুমদার, কমরেড সুখেন্দু পাণিগ্রাহী। আমরা খুব স্পষ্টভাবে বলছি এই অরাজকতা পুরোপুরি ইলেকশন কমিশন দায়ী, এবং ইলেকশন কমিশনের অপদার্থতার জন্য আজকে অ্যাডজুডিকেশন হয়েছে এবং সেটা কোর্ট অবধি দৌড়চ্ছে। ট্রাইব্যুনালের সামনে এত লম্বা লাইন, দায়ী অবশ্যই নির্বাচন কমিশন, পেছন থেকে নরেন্দ্র মোদী, অমিত শাহ। এই বিশ্বাসযোগ্যতা নিয়ে এরা ভোট লড়ছেন, ভোট করছেন, মানুষের পক্ষে ভোট কি দেবে। বলছেন কি হ্যাঁ, হ্যাঁ। নির্বাচন কমিশন ইন্ডিপেন্ডেন্টলি অপারেট করে। ছাড়ুন তো, আপনাদের আপনাদের কোনো কথা নেই, কোনো তৃণমূলের সাথে setting এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।